জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না। পিরোজপুরে এনসিপির আহ্বায়কের হুঁশিয়ারি, জনগণ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না মন্তব্য নাহিদ ইসলামের। দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। আবু সাইদ হত্যা মামলায় বেরুবির পলাতক ভিসি সহ অন্যদের আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি নির্দেশ ট্রাইব্যুনালের। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি 16 জুলাই। ফেনীতে প্লাবন পরিস্থিতির আরও উন্নতি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন, বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বন্যার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, যেমন এখন বীজতলা বীজগুলো নষ্ট হয়ে যায়। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা চাই যে আমরা থাইভাবে সিলোনিয়া নদীর বেবাদগুলা। এখনো সন্তানের শোকে কাতর মাদারীপুরের জুলাই শহীদের পরিবারগুলো। 1 বছরেও হত্যার বিচার না হওয়ায় খুব সুচিকিৎসা চান আহতরা। বাঁচার কোনো হাত উঠাইলো কিন্তু কেউ বাঁচালো না। এর চেয়ে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে? মাদারীপুরে আমরা যে 3-4 জন আছি, আমাদেরকে সরকারের আওতায় চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়া হোক। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের 5ম মৃত্যুবার্ষিকী। বনানী কবরস্থানে বিশেষ দোয়া, কাজের মাঝেই বেঁচে থাকবেন, যোগাবেন প্রেরণা, বলছেন উত্তরসূরিরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতে। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, পিরোজপুরে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পর জনগণ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছে এনসিপি। পিরোজপুরে কর্মসূচি শেষে ঝালকাঠির অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন। পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা ব্যবসা করতে পারতেছিল ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্দলের কারণে মেরে ফেলা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চাইছে, তাদের কাছে সংস্কার গুরুত্ব পাচ্ছে না। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। পথসভা শেষে বৃষ্টির মধ্যেই গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপির জুলাই পদযাত্রা রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এনসিপির পদযাত্রা এবং পথসভার খবর জেনে নেব। ঝালকাঠি থেকে সহকর্মী কাউসার হোসেন যোগ দিচ্ছেন। কাউসার, এনসিপির পদযাত্রা ঝালকাঠিতে পৌঁছেছে কিনা আমাদেরকে জানাবেন, নাকি সাথে আজকে দিনের বাকি যে কর্মসূচি অর্থাৎ পথসভাটি কোথায় হবে, কখন হবে, বিস্তারিত তথ্য জানাবেন। কলি, দেশ গড়তে এনসিপির যে পদযাত্রা দেশব্যাপী, সেই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দক্ষিণ অঞ্চল তথা বরিশাল বিভাগের পদযাত্রা শুরু হয়েছে এবং আজ পিরোজপুরে যে পথসভা ছিল সেই পথসভার মধ্য দিয়েই কার্যক্রমটি শুরু হয়েছে এবং পিরোজপুরে দলটির যারা মুখ্য সংগঠক রয়েছে, আহ্বায়ক রয়েছে, তারা বক্তব্য দিয়েছেন, তারা সেখানে পথসভা করেছেন এবং সেখান থেকে কিন্তু ঝালকাঠির উদ্দেশ্যে নেতৃবৃন্দ অনেক আগেই রওনা হয়েছেন এবং
ঝালকাঠি যে ফায়ার সার্ভিস মোড় রয়েছেন এখানে তাদের পথসভা হওয়ার কথা ছিল বিকেল 5টায়, যদিও নেতৃবৃন্দ এখন পর্যন্ত এখানে পৌঁছায়নি। তারা আসা মাত্রই এখানে পথসভা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার এখানকার যারা সংগঠক রয়েছেন তারা জানিয়েছেন যে পুরো ঝালকাঠি এলাকার বিভিন্ন সড়ক তারা পায়ে হেঁটে প্রদক্ষিণ করবেন এবং নেতাকর্মীদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রতি জুলাইয়ের বার্তা পৌঁছে দিবেন। এবং এইখানে যেখানে যে পথসভাটি রয়েছে এই পথসভাটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং এরপরে এখান থেকে নেতৃবৃন্দ চলে যাবেন পটুয়াখালী জেলার উদ্দেশ্যে এবং সেখানে তারা রাত্রি যাপন করবেন। এবং পটুয়াখালী রাত্রি যাপন শেষে আমাদেরকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন আগামীকাল পটুয়াখালীতে পথসভা হবে, সমাবেশ হবে। এরপরে নেতৃবৃন্দ বরগুনাতে পথসভা করবেন, পদযাত্রা করবেন। বরগুনা শেষে ভোলা জেলায় তারা পথসভা করবেন এবং সবশেষ 15 তারিখ সন্ধ্যা 6টায় বরিশাল নগরীতে তাদের একটি পথসভা রয়েছে এবং সেই পথসভার মধ্য দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের যে পথসভা যে পদযাত্রা রয়েছে সেটি শেষ হবে। ধন্যবাদ আপনাকে কাউসার। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশিদ সহ 24 জনকে হাজিরে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি 16 জুলাই নির্ধারণ করা হয়েছে। সকাল 10টায় 2 মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাইদ হত্যা মামলায় আসামি রাফিউল হোসেন রাসেল, আনোয়ার পারভেজ অন্য মামলায় গ্রেফতার থাকায় 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আর আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন আর 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন, যেটি রেজিস্ট্রার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন 22 জুলাই 2025। ফেনীতে 112 গ্রাম থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। এদিকে ফুলগাজীতে সিলুনিয়া নদীর ভাঙন স্থান দিয়ে আজও পানি ঢুকছে। ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামের রাহিনা আক্তার বাঁধ ভাঙ্গার 5 দিন পর ক্ষতিগ্রস্ত সড়ক পার হওয়ার চেষ্টা, তবে পানির তোড়ে পায়ে হেঁটে নয়, সড়কটি পার হতে হয় সাঁতরিয়ে, কারণ সিলোনিয়া নদীর পানি এখনো ঢুকছে লোকালয়ে। দিনে দিনে আইতে পারি না, আটকে গেছি গে ছোট বেশি দেখা কথা আইতে এটা কনভারেন্স করে দিয়েছেন। এই 5 দিন এই পানিটা হয়েছে আর এখনো পরিবর্তন হয় না। বন্ধুয়া দৌলতপুর গ্রামের হাসিনা আক্তার 5 দিন পর ফিরেছেন বাড়িতে। কাদামাটির ঘর পুরোটাই ক্ষতিগ্রস্ত, তাই চেয়ে দেখা ছাড়া কিছু করার নেই যেন তার। হাঁস মারা খেয়ে গেছে, ব্যাগ নিছে, খালি আন্দাই আছে, ভাই কবের মতন নাই আর কিছু, পরিস্থিতি একেবারে খারাপ। 5 দিন পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে 20টি নয় 36টি স্থানে ভেঙেছে বাঁধ। প্রতি বছর এমন ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। এই রাস্তার দক্ষিণ কুলদি একটা সুইচ গেট বানায়, কোনো প্রয়োজন ছিল না, কে বা কারা করছে একটা সুইচ গেট বানায়, পানিগুলো আটকে রাখছে, পানিগুলো বাড়িতে পারতেছে না। আমরা বারবার বলতে থেকে আমাদের কৃষকের যে ক্ষতি হয় এটা পুরো এই 11 মাস আগে একবার হয়েছে, আবার এখন হয়েছে, তারপরে আমরা কৃষক কি করে বাঁচা। সিলোনিয়া নদীর বাঁধটা টেকসই যদি না দেয়, বারবারে পানি আসবো, বারবারে এই জায়গাটা ভাঙবো। কিছু মারি দে বোলটা যদি কাটি দেয়, ওসা করি করে না করার কারণে বারবার এই বানগুলা বাঁধে। আমি আছি এই মুহূর্তে ফুলগাজীর দক্ষিণ আনন্দপুর গ্রামে। পানির তোড়ে এই সড়কটি ভেঙে গেছে। এখানে এখন গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও দুষ্কর। এখানকার বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে একটি মাত্র বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করেছে। সে সাঁকোটি এখন ঝুঁকিমুক্ত নন, তবে তারা বাঁধের স্থায়ী সমাধানের আগে এই সড়কটি
চলাচল উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বছর ঘুরে আবারও ফিরেছে রক্তাক্ত জুলাই। এক বছর আগে বদলের আশায় সারা দেশের মতো মাদারীপুরেরও রাজপথ ছিল ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। প্রাণহানি হয়েছে ৩ জনের, আহত ৩ শতাধিক। তবে এক বছর পরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ শহীদ পরিবার। অন্যদিকে আহতরা চাইছেন সরকারিভাবে সুচিকিৎসা। 18 জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল মাদারীপুরও। বিক্ষোভকারীদের দমাতে চলছে পুলিশ এবং ছাত্রলীগের হামলা। সেদিন শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে ঢোকার সময় আওয়ামী লীগ সরকারের পেটো বাহিনীর হামলার শিকার হয়। প্রাণ বাঁচাতে শকুনি লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরতরা। ডুবে গিয়ে প্রাণ হারান মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। দীপ্তর মৃত্যুতে মাদারীপুরের ছাত্র জনতার আন্দোলন আরও জোরদার হয়। পরদিন খাগদি এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ। আহত হয় বেশ কয়েকজন। এরপর একে একে পেরিয়েছে প্রায় 1 বছর। এখনও সন্তানের শোকে কাতর বাবা মায়েরা। চাইছেন হত্যাকারীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার। আমার ছেলে যে দেশের আন্দোলনের জন্য মারা গেল, আর কত মার বুক খালি হইল, কত ছেলেরা মারা গেল দেশের জন্য, জীবন দিল, দেশের তো কোনো পরিবর্তন হইল না। দেশের তো একটা বছর হয়ে গেল, দেশের কোনো পরিবর্তন হইল না, আর সরকারও কোনো পরিবর্তন করলো না। বাঁচা করলো, হাত উঠাইলো, কিন্তু কেউ বাঁচালো না। এর চেয়ে কষ্ট কি হইতে পারে পৃথিবীতে? অভ্যুত্থানে আহতদের দিন কাটছে আরও দুর্বিষহ। ব্যয়বহুল চিকিৎসার ভার নিতে পারছে না অনেকেই। সরকারিভাবে সুচিকিৎসার দাবি তাদের। পিঠে অনেক ব্যথা করে, শুইতে পারি না। পুরো পিঠে হলো 200-250 প্লাস গুলি আছে, এগুলো অনেক অসুবিধা, ঘুমানোর সময়। আমি চাই মাদারীপুরে আমরা যে 3-4 জন আছি, আমাদেরকে সরকারের আওতায় চিকিৎসার ব্যবস্থাটা করে দেওয়া হোক। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ এই চিকিৎসার গাফলতিতে ভুগছি আর কি। সরকার থেকে যে প্রত্যাশা ছিল আহতদের দেখভালের এবং শহীদ পরিবারের পাশে থাকার, আমরা যথোপযুক্ত ইয়াটা পাই নাই। সরকার থেকে সেই সাপোর্টটা এখনও দেখতেছি না। এখনও আমাদের জুলাই যোদ্ধারা, আহতরা হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে মাদারীপুরে 3 জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডে 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকায় আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন 19 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর 4টি বিদ্যালয়ে পাশ করেনি একজন শিক্ষার্থীও। এর জন্য মোবাইল আসক্তি আর বাল্যবিবাহকে দায়ী করছেন অনেকে, আবার শিক্ষকদের গাফিলতির কথাও বলছেন অনেকে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেন শিক্ষা কর্মকর্তা। সারা দেশের শিক্ষার্থীরা যখন এসএসসির সাফল্য উদযাপনে ব্যস্ত, তখন আলোচনায় পটুয়াখালীর 4টি বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন অংশ নেওয়া সবাই। স্কুল 4টি হল সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গার্লস স্কুল, দশমিনা উপজেলার পূর্ব আলিপুর হাই স্কুল এবং দুমকি উপজেলার জলিশা গার্লস স্কুল। নন এমপিওভুক্ত এই স্কুলগুলো থেকে পাশ করতে পারেনি কেউই। এর পেছনে মোবাইল ফোনে আসক্তি আর পড়াশোনায় অমনোযোগী হওয়াকে দায়ী করছেন অনেকে। শিক্ষকদের গাফিলতিরও অভিযোগ রয়েছে। স্কুল দিয়ে প্রতিটা ছেলেমেয়েরা কম বেশি ফোন পাইছে, তাছাড়াও পরিবারের সিক দিয়ে রাখতে পারে না সন্তান। ভাগে ভাগে লেখাপড়ায় চুরি করছে, ঢাকা ঢোকা গেছি, এমনি গেছি, লেখাপড়া করে নাই, কাজ কাম করছে। তারা ভালো টিচিং দেয় না, ভালো ছাত্রের দেয় না, তাদের অভিভাবক নিয়ে বসে না। হ্যাঁ, তাদের আছে, তারা আসছে চাকরির বিদ্যায় চাকরি করবে, বাসায় যাইবে গে। শিক্ষক সংকট এবং নানা সীমাবদ্ধতার দায় স্বীকার করে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদেরও কিছু ব্যর্থতা আছে অবশ্যই, কিন্তু অভিভাবকেরও তেমন একটা আগ্রহ ছিল না যে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক, বা বাড়িতে চাপ আমরা পড়া দিতাম, পড়া পারলে পারতাম, না পারলে কিছু করতে পারতাম না। স্কুলে গেল কি নিয়ে কি পড়তে আছে, এগুলো অভিভাবকের প্রধান গাইড থাকতে হয়, লাইন গাইড। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এই বিষয়টি বর্তমান যেহেতু 4টি প্রতিষ্ঠান কেউই পাশ করেনি, বোর্ড তো অবহিত, বোর্ড তো জেনেছে বা বোর্ড এভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং সেখান থেকে আমাদের অধিদপ্তর থেকে অথবা আমাদের মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত হবে, আমরা সেই সিদ্ধান্তটাই বাস্তবায়ন করব। এবছর জেলায় পাশের হার ছিল 55.77%।
জারিন অর্নি, যমুনা নিউজ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানান কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। মোনাজাতে দোয়া করেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়া মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে যমুনা টেলিভিশন এবং দৈনিক যুগান্তর পরিবারও। এই দুই প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা প্রয়াত চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করেন। আজ যমুনা টেলিভিশন প্রাঙ্গণে মিলাদ এবং যুগান্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতি মানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। দৈনিক যুগান্তরের প্রকাশক নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর পরিবারের উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হচ্ছে। সকালে নুরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত এক তথ্যচিত্রে প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। যমুনা গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনা করেন যুগান্তর এবং যমুনা টেলিভিশনের সাংবাদিক এবং তার সহকর্মীরা। বক্তারা নুরুল ইসলামের মেধা, সততা, পরিশ্রম এবং সাহসিকতা, একই সাথে শিল্প এবং গণমাধ্যম খাতে তার অবদানের কথা স্বীকার করেন। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো এবং সাদাকে সাদা বলে গেছেন। তার প্রয়াণে শিল্প খাতে তার শূন্যতা গভীরভাবে উপলব্ধি করেছে দেশ। এই স্মরণ সভার আয়োজনে উপস্থিত সকলেই পরবর্তী দোয়া এবং মিলাদ মাহফিলে অংশ নেন। কর্মক্ষেত্রে তার কথাটা মনে রেখে কাজগুলো এগিয়ে নিয়ে তার জন্য দোয়া করবেন। সে যাতে পরপারে গিয়েও যাতে আপনাদেরকে নিয়ে সে ভালো থাকতে পারে, আপনাদের জন্য দোয়া করতে পারে এবং আপনারা তার জন্য দোয়া করবেন সে যাতে জান্নাতুল ফেরদৌস পায়। যমুনা গ্রুপের কোন কাজ দরদ দিয়ে ভালোবাসতাম, যদি এটা করতে পারেন, ওই যে বলে না যে কেউ দেখে না আল্লাহ দেখে, ঠিক তেমনি আপনার মধ্যে দিয়ে ওই ফিলিংস কাজ করে যে চেয়ারম্যান স্যার থাকলে আমি এভাবেই কাজ করতাম। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বিভিন্ন জেলায়। দুপুরে গাজীপুরের শফিপুরে যমুনা গ্রুপের স্পিনিং ডিভিশনের প্রশাসনিক ভবনে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিনের ব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়। আজ শেষ দিনে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়েছে। পরে 4,500 শ্রমিকের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্পিনিং ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল থেকে নবাবগঞ্জের বর্ধনপাড়া, কামারখোলা সহ বিভিন্ন স্থানে ছিল দোয়া ও মিলাদের আয়োজন। পরে 1000 দুস্থ অসহায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী যমুনা গ্রুপের চেয়ারপারসন অ্যাডভোকেট সালমা ইসলাম প্রতি বছরের মতো এবারও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় এবং দুঃখী মানুষদের মাঝে লুঙ্গি, শাড়ি, চাল, ডাল, নগদ অর্থ বিতরণ করেন। আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ স্থানীয়রা মিলাদে অংশগ্রহণ করেন। এই সময় যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাভার প্রেস ক্লাবে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি শুধু ব্যক্তিজীবনে সফল সংগ্রামী নন, জাতির দুর্দিনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিপ্লবের অন্যতম ভূমিকা নেন তিনি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল হয়েছে হবিগঞ্জেও। কোরআন খতম এবং মোনাজাতের পাশাপাশি সকল কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে। পরে মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে হুরাইন, HTF, যমুনা হাইটেক স্পিনিং মিল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল করা হয়। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন কঠোর পরিশ্রমী এবং দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। এ সময় বক্তারা বলেন, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র মহাব্যবস্থাপক আবুল হোসেন, মহাব্যবস্থাপক নূরে খান সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। পরে এতিম, অসহায় সহ হবিগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত প্রায় ৭,৫০০ কর্মকর্তা কর্মচারীর মাঝে খাবার বিতরণ করা হয়। সংকট প্রতিকূলতার মাঝেও দারুণ চিত্তে শোনাতেন আশার কথা, প্রতিবাদ করতেন অন্যায়ের, দেখাতেন উন্নয়ন, অগ্রগতি আর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। তিনি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। আজ ১৩ জুলাই তার চিরবিদায়ের ৫ম বার্ষিকী। তার হাত ধরে বদলে গেছে দেশের শিল্প খাত। কর্ম করার উপায় পেয়েছেন হাজার হাজার মানুষ। এই কর্মবীরের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। ৫৬,০০০ বর্গমাইলের সবুজ স্মিত বাংলাদেশ। সেই সবুজের খানিকটা আঁকড়ে নুরুল ইসলাম পুরোটাই দিয়ে গেছেন এদেশের মানুষকে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীন করেন সবুজ এই ভূখণ্ড, যা এখন নতুন প্রজন্মের। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের চিন্তা চেতনা, মনন মস্তিষ্কে শুধুই ছিল বাংলাদেশ আর দেশের মানুষ। জীবন সাজিয়েছিলেন পরিশ্রমের সিঁড়ি ডিঙিয়ে। সংকটেও বলতেন প্রবল সম্ভাবনার কথা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চিন্তা করতেন না বিন্দু পরিমাণ। লক্ষ্য পূরণে ছিলেন অবিচল। সাহস নিয়ে মোকাবেলা করতেন বাধা। জীবনকে যাপন করেছেন সাধারণের মতো। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, সাদাকে সাদা। সফল এই শিল্পপতি জন্ম নিয়েছিলেন পদ্মাপাড়ের বিস্তৃত জনপদ নবাবগঞ্জের কামারখোলা গ্রামে। স্বাধীনতার পর কর্মসংস্থান তৈরিতে ৭৪ সালে গড়ে তোলেন যমুনা গ্রুপ, যা এখন বাংলাদেশের গর্ব। প্রায় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুললেও কখনো ঋণ খেলাপি হননি নুরুল ইসলাম। বিদেশে পাচার করেননি দেশের টাকা। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন, সৃষ্টি করেছেন নতুন নতুন অধ্যায়। জুলাই আগস্টে যমুনা টেলিভিশন যে সাহস দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো গণমাধ্যম নাই যাদেরকে নিয়ে মানুষ স্লোগান দিয়েছে কোনো একটা বিপ্লবে, যাদেরকে নিয়ে মানুষ গ্রাফিতি এঁকেছে। সেই সাহসটা আমরা কোথায় পেলাম? সেই সাহসের বীজ আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবই বুনে গেছেন। উনি সবসময় চেয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে একটা অবদান রাখার জন্য, মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মানুষের মধ্যে যে বৈষম্যের জায়গাটা রাজনীতিতে, অর্থনীতিতে, সেটা দূর করার জন্য। করোনা মহামারীর সময়ে এই দিনে অনন্ত পথের পথিক হন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। পরিবার, পরিজন আর স্বজন সহকর্মীদের ভাসান শোকের সাগরে। রাষ্ট্রীয় শ্রদ্ধায় চিরবিদায় নেন স্বপ্নবাজ মানুষটি। আকস্মিক মৃত্যু কর্মবীরের জীবন স্তব্ধ করলেও থামাতে পারেনি। ওনার ভেতরে যে জিনিসগুলো ছিল, যে মানুষের ভেদাভেদ থাকবে না, মানুষ সব এক, মানুষকে মানুষ বলে তুচ্ছ করা যাবে না, সেগুলো তিনি করার জন্যই কিন্তু অনেক ঝুঁকি নিয়েছিলেন, যা আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনের ভিতরে। এই ছাত্ররা যেভাবে ভূমিকা পালন করেছেন, আমি দেখেছি যে নুরুল ইসলাম বাবু সাহেবের ভিতরেও কিন্তু ঠিক তেমনই ছিল। আমার মনে হয় উনি আমাদের মাঝে আছে, চতুর্দিকে আছে। উনি ঋণ খেলাপি ছিলেন না। উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছেন। ওনার ভূমিকা কিন্তু অনেক রয়েছে। এখনো অনেকের কাছে তিনি প্রতিদিনের প্রেরণার উৎস। কর্মগুণ, সততা, নিষ্ঠা আর
ধৈর্যশীলের প্রতীক। আজকের এই দিনে সবার কাছে আমি বলবো, ওনার আত্মার জন্য, বিধেয় আত্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক নারীসহ 4 জনের। দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গিমারি উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় অটোরিকশা এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে এক নারীসহ 2 জন নিহত হয়। পুলিশ জানিয়েছে, ভুরুঙ্গিমারি থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল ড্রাম ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশায় থাকা নারী যাত্রীর। অক্ষত অবস্থায় তার 2 মাস বয়সী বাচ্চাকে উদ্ধার করে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অটোরিকশা চালক। এদিকে মাগুরা সদর বাস এবং ব্যাটারি চালিত ভ্যানের সাথে সংঘর্ষে 1 জন এবং রংপুরে আরও 1 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর পলাশের জিনারদী রেল স্টেশনে কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে 3 ইউনিয়নের হাজারো মানুষ। দুপুরে জিনারদী রেল স্টেশনের প্ল্যাটফর্মে মানববন্ধনে অংশ নেয় জিনারদী 5 দল এবং শিলমান্দি ইউনিয়নের বাসিন্দারা। সভাপতিত্ব করেন পলাশ থানা যুবদলের সভাপতি নিসার আহমেদ খান। বক্তারা বলেন, এই অঞ্চলের উৎপাদিত কলা এবং সবজি ঢাকায় রপ্তানি করা হয়, ফলে জিনারদী রেল স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরসিংদী কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি করলে জিনারদী 5 দোনা শিলমান্দি ইউনিয়নবাসী ব্যবসা বাণিজ্য সহ জীবনমানের উন্নয়ন হবে। আর এই সময় রেল মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। যে বয়সে খেলাধুলা করার কথা, সে সময়ে ধরেছে সংসারের হাল। কুড়িগ্রামে মৌলিক অধিকারের পাশাপাশি সৃজনশীল বিকাশ থেকেও বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের শিশুরা। সুযোগ সুবিধা নিশ্চিতে চরাঞ্চলের সরকারি বেসরকারি সংস্থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খুনসুটিতে ব্যস্ত রুবেল, জীবন, আরিফ। দই খাওয়া চড়ে বাড়ি তাদের। 3য় শ্রেণী পর্যন্ত পড়েই ধরেছে সংসারের হাল। দারিদ্র, স্বাস্থ্য ঝুঁকি, শিক্ষার অভাব, অনিরাপদ আশ্রয় আর মানসিক অবসাদ, এসব নিয়ে বেড়ে উঠছে কুড়িগ্রামের চরাঞ্চলের শিশুরা, বঞ্চিত দুরন্ত শৈশব থেকে। কেউ নৌকার মাঝি, ট্রাকের হেল্পার, ক্ষেত মজুর বা ঘোড়ার সহিস। নেই শহুরে শিশুদের মতো শখ আহ্লাদ। তাদের একমাত্র চাওয়া পরিবারকে নিয়ে কোনো রকমের ডাল ভাত খেয়ে বেঁচে থাকা। তারা বাড়িতে কাজ করি, ঘুর জাফাই, মেলামেলা কাজ। পড়াশোনা করছে আগে, স্কুল ভেঙে গেছে, পড়া বাদ দিছি। গাড়ি পিছিয়ে ঘুরে গাড়ি চালান শিখে ড্রাইভার বেসাই। গরিব মানুষ পড়বার পাইনি, ওই জন্য বাচ্চা পড়ে না। আমরা নিজে চলবির পাইনি, বাচ্চাগুলো পড়ে কিভাবে। জেলায় 5 শতাধিক চর, বসবাস 7 লক্ষাধিক মানুষের। তবে শিক্ষার গ্রাফ নিম্নমুখী। হাতে গোনা বিদ্যালয় থাকলেও শিক্ষকের সংকট। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী। এই জেলাতেই সবচেয়ে বেশি শিশুশ্রম আর বাল্যবিবাহের সংখ্যা। যখন ছেলে পেলে বড় হয়, স্কুল মাদ্রাসা পড়াইতে পারি না, তখন ঢাকা খাটা লাগে, কুমিল্লায় বিভিন্ন জায়গায় চলে যায় তারা, একমাত্র প্যাডের কারণে, আর কোনো কিছু নেই। আমাদের স্বপ্ন হলো যে প্যাড কীভাবে বাঁচে। বাড়ি ঘর আমার 2 মাসেরও গ্যারান্টি নেই, 2 বছরের কোনো গ্যারান্টি নেই। মানে এক সাইড চর ভাঙতেছে আর এক সাইড উঠাইছে। আমার বাচ্চা কাচ্চা যে আল্লাহ দেয়, অল্প বয়সে বিয়ে দেয়, মেয়ে মানুষ ছেলে মানুষ কাজ করে ভাত খায়। বিশ্লেষকরা বলছেন, চরাঞ্চলের শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে পদক্ষেপ নেওয়া জরুরি। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, সেটা কারিগরি প্রশিক্ষণ হতে পারে, অথবা তারা যে বিষয়ে দক্ষ সেই বিষয়েই তাদেরকে আরও প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে তৈরি করা যেতে পারে। কৃষকের বা পরিবারের একটা সক্ষমতার জায়গা যদি তৈরি করতে পারি, আমার মনে হয় এই ধরনের উদ্যোগ হলে কুড়িগ্রামে শিশুরা শহরের শিশুর মতোই স্বপ্ন দেখতে সক্ষম হবে। নদী ভাঙনে বসত ভিটা হারানো পরিবারগুলো টিকে থাকে জরাজীর্ণ ঘরে। এতে শিশুদের স্বাস্থ্য ও বিকাশে বাড়ছে ঝুঁকি। চরগুলোয় নিরাপদ পানির উৎস কম, নেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। সাবরিনা লিজা, যমুনা নিউজ।